আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2021 বাংলা সাজেশন নিয়ে। সাজেশন শুরু করার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া যাক। তোমরা জানো ভাষাভূমির উদ্দেশ্য হলো বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট ঔৎসুক্য তৈরি করা এবং ভবিষ্যতের অ্যানালিটিক্যাল এবং ক্রিয়েটিভ মাইন্ড তৈরি করা। আমরা চাই বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী বাংলায় যাতে 90% নম্বর পায়। তার জন্য চাই একদিকে যেমন হার্ডওয়ার্ক, একই সঙ্গে চাই স্মার্ট ওয়ার্ক। তো আজকের ভিডিওটা স্মার্ট ওয়ার্ক নিয়েই, কারণ আজকে আমরা আলোচনা করব সাজেশন নিয়ে। সাজেশন আমরা করার সময় লক্ষ্য রেখেছি বিগত বছরের প্রশ্নগুলো, একই সঙ্গে সংসদ অনুমোদিত প্রশ্নগুলো যেগুলো এখনও পর্যন্ত আসেনি সেগুলোকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি এবং যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলোকেই গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে সাজিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওতে গল্প, কবিতা, নাটক, আমার বাংলা, সাহিত্য মানে শিল্প সংস্কৃতি ইতিহাসের ব্রড কোশ্চেন, একই সঙ্গে ভাষা এবং প্রবন্ধের সাজেশন নিয়ে আমি কথা বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে চলো। আরও একটা কথা, ভাষাভূমিতে আমরা ক্লাস 6 থেকে 12 এবং বিএ, অনার্স পাস এবং MIL এই তিনটি বিষয়ের গাইড দিয়ে থাকি। যারা আমাদের গাইড নিতে চাও অনলাইন এবং অফলাইন মোডে দুটি ব্যবস্থাই তোমাদের জন্য খোলা আছে। তোমরা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো এবং বারাসাত ও কাছাকাছি অঞ্চলে যারা রয়েছো তারা আমাদের বারাসাতের স্টাডি সেন্টারে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা সদা সচেষ্ট তোমাদেরকে সাহায্য করার জন্য। তাই বাংলা নিয়ে কোনো টেনশন নয়, বাংলার জন্য চাই সঠিক গাইডেন্স। তাই মুখস্থ বিদ্যা নয়, চাই বিশ্লেষণী শিক্ষা। এই হোক তোমার জীবনের অঙ্গীকার। আমরা আছি তোমার সঙ্গে, তুমি চাইলেই কিন্তু খুব সহজেই তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারো। তা চলো আজকের আলোচনা বা সাজেশন শুরু করা যাক। সাজেশনের শুরুতেই আমরা দেখে নেব গল্পের থেকে এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি। প্রথমে আলোচনা করব ভাত গল্পের সাজেশন নিয়ে। 1, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। 2+3। 2, ভাত গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। 3, ভাত গল্পের উৎসব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো। 4, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে, তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় তা গল্প অবলম্বনে আলোচনা করো। 1+4। 5, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনাটি দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল তা লেখো। 3+2। 6, বাদার ভাত খেলে তবেই তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কি? 1+4। 7, আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। উৎসবকে, সে কোন বাদা খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাদাটার খোঁজ করা হয়ে উঠল না? 1+1+3। এবারে আমরা আলোচনা করব ভারতবর্ষ গল্পের সাজেশন নিয়ে। 1, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার পরিচয় দাও। 1+4। কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বোঝানো হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? 1+4। আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছে? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। 1+4। 4, ভারতবর্ষ গল্পে লেখকের সমাজ চেতনার কি পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। 6, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্তবালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও। তার তপ্তবালিতে পড়ে থাকার কারণ কি? 2+3। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল।
কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? 1+4। তোমরা খাতা নিয়ে বসো এবং প্রত্যেকটি সাজেশন লিখে নাও। এরপরে আমরা আসবো কবিতার আলোচনায়। কবিতার প্রথমেই যে কবিতাটা এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আমরা এবার দেখে নেব। 1, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য আলোচনা করো। বা কবি কোথায় জেগে উঠলেন, কবির কেন মনে হয়েছে এ জগৎ স্বপ্ন নয়? 1+4। 2, চিনিলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনলেন? এই চেনার মধ্যে দিয়ে কবির জীবনে যে অভিজ্ঞতা হয়েছে তা নিজের ভাষায় লেখো। 1+4। 3, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। জীবনকে কবি দুঃখের তপস্যা বলেছেন কেন তা আলোচনা করো। 4, সত্য যে কঠিন। এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কবিতা অবলম্বনে আলোচনা করো। 5, সকল দেনা শোধ করে দিতে। দেনা কিসের, কিভাবে তা শোধ করা যাবে বলে কবি মনে করেছেন? তার এই মনোভাবটি কোন বিশেষ মূল্যবোধকে আশ্রয় করে গড়ে উঠেছে তা লেখো। 1+3+1। 6, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বক্তাকে মৃত্যুতে সকল দেনা শোধ বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছেন কবি? 1+1+3। সে কখনো করে না বঞ্চনা। সে কখনো করে না বঞ্চনা কেন? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন তা আলোচনা করো। 1+4। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল তাৎপর্য কি তা বিশ্লেষণ করো। 1+4। এবারে আমরা কথা বলবো মহুয়ার দেশ কবিতা প্রসঙ্গে। 1, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। শীতের দুঃস্বপ্ন কি? মন্তব্যটির তাৎপর্য নিজের ভাষায় লেখো। 1+4। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে। কারা কোথায় ছায়া ফেলে? তাদের ছায়া ফেলার সঙ্গে কবিতার মূল ভাবের সঙ্গতি স্থাপন করো। 3, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। অনেক অনেক দূরে শব্দটি ব্যবহারের তাৎপর্য কি? মেঘমদির মহুয়ার দেশের বর্ণনা দাও। 1+4। 4, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? 1+4। 5, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? 1+4। 6, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। বক্তা মহুয়ার গন্ধ কোথায় কোথায় কেন পেতে চেয়েছেন? 2+3। এবার আমরা কথা বলবো আমি দেখি কবিতার সাজেশন প্রসঙ্গে। 1, ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে? তার দরকার কেন? 2+3। গাছ আনো বাগানে বসাও আমি দেখি। বর্তমান সময়ের প্রেক্ষিতে কবির এই অনুরোধের কারণ কি? 5। 3, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। এই অভাব পূরণের জন্য কবি কি চেয়েছেন? কবি একথা বলেছেন কেন? 2+3। 4, চোখ তো সবুজ চায়। কোন মন্তব্যের আলোকে গাছের প্রতি কবির মমত্ববোধ কিভাবে প্রকাশ পেয়েছে তা আমি দেখি কবিতা অবলম্বনে আলোচনা করো। 5, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি? এই অসুখ নিরাময়ের জন্য কবি কি বলেছেন? 2+3। ওই আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? ওই সবুজকে পাওয়ার জন্য কবি কি নির্দেশ দিয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। 1+4। 7, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তাকে তার কাজ দেখা দরকার কেন? 1+4। এবারে আমরা আসবো ক্রন্দনরতা জননীর পাশে কবিতা প্রসঙ্গে। 1, আমি তা পারি না। কে কি পারেন না? সে পারে না কেন? 1+2+2। 2, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন?
এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? 3+2। এ প্রসঙ্গে আরও কয়েকটা কথা বলে রাখি। এমসিকিউ ও শর্ট কোশ্চেনের ফুল মার্কস পাওয়ার জন্য প্র্যাকটিস অত্যন্ত জরুরি। তাই ফ্রিতে এমসিকিউ এবং এসএকিউর প্র্যাকটিসের জন্য তোমরা আজই এখনই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের টেলিগ্রামের ক্লাস 12-এর চ্যানেলে যোগদান করো এবং একই সঙ্গে বন্ধুদেরকেও যোগ দিতে বলো। কারণ তোমরা যদি যেত তাহলেই কিন্তু এই বাংলা জিতবে। বাংলায় 90% নম্বর পাওয়ার জন্য এমসিকিউ ও এসএকিউতে ফুল মার্কস পাওয়া অত্যন্ত জরুরি। আমরা প্রায় প্রত্যেক দিনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এমসিকিউ পোস্ট করছি এবং তোমরা যত বেশি অংশগ্রহণ করবে তত বেশি তোমরা এগিয়ে থাকতে পারবে অন্যদের থেকে। এবং যারা বাংলায় অনার্স নেবে বলে ভাবছো এবং বাংলা পাসে পড়বে বা কম্পালসারি বাংলা পড়বে, বারাসাত ও আশেপাশে যারা রয়েছো তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো এবং বারাসাতের বাইরে যারা রয়েছো তারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যোগদান করে এগিয়ে থাকতে পারো। আমরা চেষ্টা করব তোমরা যাতে প্রত্যেক পদক্ষেপে জিততে পারো এবং যেভাবেই হোক তোমরা যাতে ফার্স্ট ক্লাস নম্বর পেতে পারো। ফলে তোমাদেরকে এগিয়ে রাখাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাহলে চলো সাজেশনটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। 3, তবে কেন লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এই মন্তব্যের মধ্যে দিয়ে কবির কোন বিশেষ মনোভাব প্রকাশ পেয়েছে? 2+3। 4, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? উদ্ধৃতিটি কার লেখা, কোন কবিতার অংশ? ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন তা আলোচনা করো। 5, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবির এই মন্তব্যের আড়ালে কোন গভীর সত্য লুকিয়ে আছে তা লেখো। মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে আমরা কথা বলবো বিভাব নাটকের সাজেশন নিয়ে। 1, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই। বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? 1+4। 2, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? 3+2। 3, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। সমগ্র নাটকের প্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5। 4, এই 4 দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। বক্তা এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। 5, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটি কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল তা লেখো। 1+4। 6, এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বক্তার বুকে কেন ভরসা এলো? 2+3। 7, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। বা বিভাব শব্দের অর্থ কী, গল্পটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো এবং নাটকের প্রেক্ষিতে এই নামকরণ কতখানি যুক্তিযুক্ত তা লেখো। 8, বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 9, বিভাব কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। 10, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বার করেছি। নানা রঙের দিন। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। 2, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে। হঠাৎ পবিত্রতার নামাবলীটি কী, তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল? 2+3। আমাদের দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বক্তার এরূপ উপলব্ধির কারণ বিশ্লেষণ করো। 2+3। 4, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5, নানা রঙের দিন নাটক থেকে কালীনাথ চরিত্রটি বিশ্লেষণ করো। 6, নাট্যাভিনয়। 6, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। এই জীবনের যে কাহিনী বক্তা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো। 5, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন।
লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার একথার তাৎপর্য বিশ্লেষণ করো। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যমশাই, কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তাকে, তিনি কেন রোজ গ্রিন রুমে ঘুমোন। 1+1+3। আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। 1. পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় মজুরের প্রশ্নগুলির প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। 2. পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 3. পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে কবির ইতিহাস চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 4. কত সব খবর, কত সব প্রশ্ন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কিভাবে সেই সব খবর আর প্রশ্ন উচ্চারিত হয়েছে তা আলোচনা করো। 5. পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় জয় কাদের লেখা আছে? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 2+3। 6. ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? 1+4। 7. গলদের নিপাত করেছিল সিজার, সিজারের পরিচয় দাও, তিনি কি একাই গলদের নিপাত করেছিলেন? কবির এই ভাবনার কারণ কি তা বিশ্লেষণ করো। 3+2। 8. কে আবার গড়ে তুললে এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তা লেখো। 1+4। অলৌকিক। 1. গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। 1+4। 2. ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল? 2+3। 3. পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটি কি? ঘটনাটির বর্ণনা দাও। 1+4। 4. গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্প স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে পড়লে হাসি পেত কেন? 2+3। 4. গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? 4+1। 6. ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? 7. চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। 1+4। এবার আমরা কথা বলবো আমার বাংলা রিপোর্টার্সের প্রসঙ্গগুলো নিয়ে। এই রচনার প্রথমেই আমরা বলবো গাঢ় পাহাড়ের নিচে রচনার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে। 1. তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? আলোচনা করো। 4+1। 2. কিন্তু হাতিবেগার আর চলল না। হাতিবেগার আইন কি? তা আর চলল না কেন? 3+2। গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয় দাও। 4. যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই। রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছে? এই আগুন তাদের জীবনে কিভাবে সাহায্য করে তা লেখো। 3+2। 5. আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? 3+2। 6. নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল। কার কথা বলা হয়েছে? সে নতুন ছাতি কিভাবে পেল এবং শেষ পর্যন্ত এই ছাতির জন্য তার কোন অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। 1+2+2। 7. সুভাষ মুখোপাধ্যায়ের ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে গাঢ় পাহাড়ের উপর জমিদারি শোষণ ও অত্যাচারের যে বর্ণনা পাওয়া যায় তা আলোচনা করো। 8. চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংম্যানকে, তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? 1+4। 9. মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে লেখক সুভাষ মুখোপাধ্যায়ের যাত্রাপথের বর্ণনা দাও। 10. বক্সার জেলখানার বর্ণনা দাও। 11. সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। কে শনাক্ত করছে? কাদের কেন খুনি বলা হয়েছে? 1+4। 12. আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়।
কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজ বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল তা আলোচনা করো। 3+2। 13 হাত বাড়াও রচনার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। 14 তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন তা লেখো। 1+2+2। এবারে আমরা যাব শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের প্রথম অংশ, অর্থাৎ যেখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই বাঙালির চিত্রকলাতে। চিত্রকলাতে যাদের যাদের চিত্রকলায় অবদান এবং গুরুত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রথমেই বলে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। 1 রবীন্দ্রনাথ, 2 রামকিঙ্কর বেইজ, 3 নন্দলাল বসু, 4 অবনীন্দ্রনাথ ঠাকুর, 5 যামিনী রায় এবং 6 শান্তিনিকেতনের কলাভবন। এদের প্রত্যেকেরই অবদান ও গুরুত্ব বিশ্লেষণ করো। এবার আসবো বাঙালির চলচ্চিত্রের কথা। চলচ্চিত্রের কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এবছর সত্যজিৎ রায়, কারণ সত্যজিৎ রায়ের 100 বছর চলছে। 2 তপন সিংহ, 3 ঋত্বিক ঘটক, 4 মৃণাল সেন, 5 তথ্যচিত্র কাকে বলে, বাংলায় তথ্যচিত্রের পরিচয় দাও। বাঙালির বিজ্ঞান চর্চা। বাঙালির বিজ্ঞান চর্চাও এবারে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি মোট 10টি সাজেশন বা 10টি কোশ্চেন সাজেশন হিসেবে দিচ্ছি। এগুলোর প্রত্যেকটিরই ওই কৃতিত্ব বিশ্লেষণ করো। 1 জগদীশচন্দ্র বসু, 2 কাদম্বিনী গাঙ্গুলি, 3 মেঘনাদ সাহা, 4 সত্যেন্দ্রনাথ বসু, 5 প্রফুল্লচন্দ্র রায়, 6 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, 7 জোড়াসাঁকো ঠাকুর পরিবার, 8 রাধাগোবিন্দ কর, 9 নীলরতন সরকার, 10 উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাঙালির ক্রীড়া সংস্কৃতি। 1 রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা এবারে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে ব্রতচারীর অবদান সম্পর্কে আলোচনা করো। 3 বাঙালির কুস্তি চর্চার সংক্ষিপ্ত ইতিহাসের বর্ণনা দাও। 4 প্রথম ভারতীয় দল হিসাবে আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের ইতিহাস সংক্ষেপে লেখো। 5 হকিতে বাঙালির সাফল্যের ইতিহাস আলোচনা করো। 6 বাঙালির ক্রিকেটের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে যাব ভাষা। এই অংশের 5 নম্বরের জন্য যে যে অংশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 উদাহরণসহ যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনির পরিচয় দাও। 2 ধ্বনিমূল ও সহধ্বনি কাকে বলে, এদের মধ্যে সম্পর্কটি আলোচনা করো। 3 অবিভাজ্য ধ্বনি কাকে বলে, অবিভাজ্য ধ্বনিগুলির পরিচয় দাও। 4 ধ্বনির অবস্থান ও সমাবেশ বলতে কি বোঝো, উদাহরণসহ লেখো। 5 লোকনিরুক্তি ও ন্যূনতম শব্দজোড় কাকে বলে, উদাহরণসহ আলোচনা করো। এবারে আসবো রূপতত্ত্বের 5 নম্বরের প্রশ্ন প্রসঙ্গে। 1 প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয় ভাগ করা যায় ও কী কী, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। এই প্রশ্নটা তোমাদের জন্য এবছর খুব 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 গুরুত্বপূর্ণ। 2 রূপমূলে শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের পরিচয় দাও, বা মুক্তরূপ, বদ্ধরূপ, মিশ্ররূপ, জটিল রূপ কাকে বলে, উদাহরণ দাও। 3 সহরূপ বা অ্যালোমর্ফ সম্বন্ধে যা জানো লেখো। 4 জোরকলম শব্দ, মুন্ডমাল শব্দ, ক্লিপিংস, বর্গান্তর বা ক্যানবেরি রূপমূল কাকে বলে, উদাহরণ দাও। বাক্যতত্ত্ব। 1 গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগ করা যায়, কি কি, প্রত্যেক ভাগের উদাহরণ সহ আলোচনা করো। 2 বাক্যের অর্থগত বা ভঙ্গিগত শ্রেণীবিভাগ বলতে কি বোঝো এবং অর্থগত ও ভঙ্গিগতভাবে বাক্যকে কয় ভাগ করা যায়, কি কি, প্রত্যেক ভাগের উদাহরণ দাও। 3 বাক্যের গঠন তত্ত্ব অনুসারে অধিগঠন ও অধগঠন প্রক্রিয়া সম্পর্কে যা জানো লেখো। এবারে আসবো প্রবন্ধের আলোচনা প্রসঙ্গে। আমরা এখানে প্রবন্ধের 2টো ধরন সম্পর্কে আলোচনা করব বা সাজেশন দেব। একটা হচ্ছে মানসচিত্র অনুযায়ী প্রবন্ধ রচনা করো, আর 2 তথ্য অনুযায়ী প্রবন্ধ লেখো। তথ্যের মধ্যে জীবনীটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
তা প্রথমে আমরা দেখব মানসচিত্র অনুযায়ী কোন কোন প্রবন্ধগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বিজ্ঞান সাধনায় ভারত। 2, শিক্ষার বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। 3, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। 4, দৈনন্দিন জীবনে বিজ্ঞাপনের ভূমিকা। 5, বাংলার উৎসব। 6, ছাত্র জীবন, এটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। 7, হারিয়ে যাওয়ার নেই মানা। 8, শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। পরেরটা সাম্প্রদায়িকতা প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা অথবা জাতীয় সংহতি। পরেরটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ ও বিশ্ব উষ্ণায়ন। এবারে আসব জীবনীর তথ্যসূত্র থেকে প্রবন্ধ রচনা প্রসঙ্গে। 1, সৈয়দ মুস্তফা আলী, প্রফুল্লচন্দ্র রায়, জীবনানন্দ দাশ, সত্যজিৎ রায় এবং শিশু শ্রমিক সমস্যা। তোমরা পুরো সাজেশনটি মন দিয়ে দেখো।